সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, যা চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বাংলাদেশের জনগণ তাড়াবে। জনগণ আপনাকে তাড়া দেবে। বাংলাদেশের জনগণ, আপনি পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না। আপনাকে বাংলাদেশের জনগণ তাড়াবে ক্ষমতা থেকে। আজকে এই ভিডিওতে কেন তাড়াবে আমি সেটাই বিস্তারিত বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার বন্ধুদের কাছে, দাদা বোনদের কাছে অনুরোধ, আমার ভিডিও যারা দেখেন তার 75-80% আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। কিন্তু আমার ভিডিও যাদের ভালো লাগে, আমার ভিডিও যারা দেখেন, আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার নিয়মিত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আরও ইউটিউব রেকমেন্ডেশন করবে, আরও অনেক দর্শকের কাছে পাঠাবে। তাই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ইউনূস সাহেব, আপনাকে বাংলাদেশের জনগণ তাড়াবে। কেন তাড়াবে? আপনি যেভাবে মেটিকুলাস ডিজাইন করে, প্ল্যান করে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন, অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে, জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করেছেন, সেটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধের আদর্শকে আপনি যে লালন পালন করেন না, সেটা কিন্তু আপনার কর্মকাণ্ডে একাধিকভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাই তো ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার কোনো অন্তরে সম্মান নেই। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি আপনার কোনো সম্মান নেই। জয় বাংলা স্লোগান আপনি নিষিদ্ধ করতে চাইছেন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়ি, তা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আপনি নীরব, আপনার প্রশাসন নীরব। আসলে আপনি ৭১-এর চেতনা, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে স্বাধীনতা, সেটাকে আপনি রিসেট মারতে চাইছেন এবং আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে প্রতিশোধ, প্রতিহিংসা। আপনার লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে শেষ করা, আওয়ামী লীগ নেতা কর্মীদের একেবারে ধ্বংস করা, ধূলিসাৎ করা। অথচ এটা করতে গিয়ে, আপনার এই প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বাংলাদেশের জনগণের যে কি অসহায় অবস্থা, বাংলাদেশের যে হাটে বাজারে দৈনন্দিন যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস, তার যে কি আকাশ ছোঁয়া দাম, অগ্নিমূল্য, সেগুলো আপনি চিন্তা করছেন না। আপনি কিছুদিন আগে একটি সভাতে, ছোট সভাতে তিনি সাংবাদিক সম্মেলন আর কি, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন কি যে আলাউদ্দিনের যে চেরাগ, সেই চেরাগকে স্পর্শ করলেই একজন দৈত্য বেরিয়ে আসে এবং দৈত্যর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো আপনি নিজেকে সেই দৈত্যের সঙ্গে তুলনা করছেন যে আপনারা যা চাইবেন তাই পাবেন, কিন্তু আপনারা শুধু খাবার চাইছেন। একজন ব্যক্তি, একজন ম্যাডাম প্রশ্ন করলেন তখন ডক্টর ইউনূসকে, দেখবেন আপনারা ভিডিওতে, যে পেটে খাবার না থাকলে তো কোনো কিছুই ভালো লাগবে না, সংস্কার বা কোনো কিছু। তখন উনি বলছেন খাবার তো নিজের চাইলে হবে না, সবার জন্য চাইতে হবে। অর্থাৎ উনি শহর পাল্টে দেবেন, একটা শহরকে পাল্টে দেবেন, একটা দেশকে পাল্টে দেবেন, কিন্তু মানুষের পেটে খাবার নেই, হাহাকার, সেগুলো ওনার দেখার বিষয় নয়। উনি কথার জালে ফাঁসিয়ে কৌশলে, অর্থাৎ এই যে ক্ষমতা যেভাবে মেটিকুলাস ডিজাইন করে তিনি দখল করেছেন, ঠিক মেটিকুলাস ডিজাইন করে মানুষকে কথার জালে ফাঁসিয়ে সংস্কারের নাম করে বছরের পর বছর তিনি ক্ষমতায় থাকতে চাইছেন, তার প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন এবং ১৯৭১ সালের যে পরাজিত শক্তি, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদেরকে প্রতিষ্ঠা করতে চাইছেন এবং ক্ষমতাকে তিনি ধরে রাখতে চাইছেন। কিন্তু বাংলাদেশের মানুষের হাতে অর্থ নেই, কর্ম নেই, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, আকাশ ছোঁয়া, জিনিস কিনতে পারছে না। রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, তাদের রোজগার কমে গিয়েছে। সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি হচ্ছে, জোর জবরদস্তি দখলদারি হচ্ছে,
বিএনপির নেতা কর্মীরা হুমকি ধমকিতে জড়িয়ে পড়েছে। প্রশাসনের প্রায় ক্ষেত্রে জামাত বিএনপির লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। নিরপেক্ষতা বলে আইন, আদালত, প্রশাসন কিচ্ছু নেই। জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই। চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। এই মতো পরিস্থিতিতে জনগণ আপনার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া তাদের কোনো পথ থাকবে না। কারণ তাদের সংসার চলবে না, পেটে যখন খাবার থাকবে না, আর আপনি মিথ্যা মেটিকুলাস ডিজাইন করে মানুষকে ভুল বুঝিয়ে রাখবেন, ক্ষমতা দখল করে রাখবেন, এটা মানুষ, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ সহজ সরল, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো মানুষ, সহজ সরল মানুষ। তাদেরকে অনেক কিছু বুঝিয়ে, যেমন তাদেরকে তাদের আবেগে আঘাত দিয়ে, মানে আবেগে সুরসুরি দিয়ে ভারত বিরোধী একটা জিগির তুলে আপনি সেই মানুষগুলোকে একত্রিত করতে চাইছেন, বাংলাদেশের সহজ সরল মানুষকে ভারত বিরোধী আবেগ তুলে। কিন্তু এই যে ভারত বিরোধিতা করা আপনাদের যে কতখানি ক্ষতি হচ্ছে, জনগণের যে কতখানি ক্ষতি হচ্ছে, বাংলাদেশের কতখানি ক্ষতি হচ্ছে, সেটা আপনি কি টের পাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন আরাকান আর্মি আপনাদের বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক আপনাদের সীমান্তে এসে খটখটাচ্ছে? ভারত আপনারা যদি বাধ্য না করেন, ভারত আপনাদেরকে আক্রমণ করবে না। আপনারা যদি নিরুপায় একবার বাধ্য করেন ভারতকে, একেবারে যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন একের পর একবার বাধ্য করলেন, উস্কানি দিয়ে দিয়ে দিয়ে, সেটা আলাদা কথা। স্বাভাবিক পরিস্থিতিতে ভারত আপনাদেরকে আক্রমণ করতে যাবে না যদি আপনারা বাধ্য না করেন ভারতকে। আজকে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনে কী দাবি ছিল ছাত্রদের? যে কোটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলো যে কোটা, যে মুক্তিযোদ্ধাদের যে কোটা রয়েছে পারিবারিক পরিবারের জন্য কোটা, সেই কোটাকে কমাতে হবে। আচ্ছা, শেখ হাসিনা তো বারবার বলেছিল যে আদালতে আছে বিষয়টি, আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা অপেক্ষা করেছেন? অপেক্ষা করেননি, শুরু করে দিয়েছেন একেবারে হিংসাত্মক আন্দোলন। মারো, ধরো, মেট্রো রেল পোড়াও, পুলিশ মারো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করে দিলেন। সেই সময় আমরাও ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলাম, ভিডিও পোস্ট করেছি ছাত্র আন্দোলনকে সমর্থন করে। তারপর আদালত থেকে তো রায় আসলো কোটা সংস্কারের, তারপরেও ছাত্ররা আন্দোলন বন্ধ করলেন না কেন? কারণ মেটিকুলাস ডিজাইন যে আপনারা কী করবেন, হিংসাত্মক আন্দোলন করবেন, পুলিশ গুলি চালাতে বাধ্য হবে, কিছু মানুষের মৃত্যু ঘটবে, ছাত্র জনতা, তাই নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। এই মেটিকুলাস ডিজাইন ডক্টর ইউনূসের পরিকল্পনা, আরও অন্যান্য কিছু ব্যক্তির পরিকল্পনা। তারেক রহমান তিনি লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন যে যত বেশি লাশ পড়বে তত তাড়াতাড়ি শেখ হাসিনার বিদায় ঘটবে। চিন্তা করতে পারেন তাহলে কী ডিজাইন, যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হিংসাত্মক আন্দোলন করো, পুলিশ গুলি চালাতে বাধ্য হবে, সরতে বাধ্য হবে। ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, ইতিহাসের একটা ঘটনা বলি, আপনারা আবার ভুল বুঝবেন না, কিন্তু ঘটনা তো মনে চলে আসে। রবার্ট ক্লাইভ তিনি কিন্তু নবাবকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন এবং করেওছেন। অনেক ষড়যন্ত্র হয়েছে, নবাবের আত্মীয় স্বজন, প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁ, তাকে ক্ষমতায় বসানোর ছক, তাকে ক্ষমতা লোভ দেখিয়ে শেষমেশ অনেক আত্মীয় ধনী ব্যক্তি তাদের সঙ্গে মিলে রবার্ট ক্লাইভ একটা ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। আজকে এই বর্তমান সময়ের রবার্ট ক্লাইভ কার সঙ্গে জনগণ মিল পাচ্ছে? সেদিনও কিন্তু যে নবাবের যে সেনাপ্রধান ছিলেন, সেনাপতি ছিলেন মীর জাফর আলী খাঁ, তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেননি। আজকে বাংলাদেশের যিনি সেনাপ্রধান, তিনি কিন্তু শেখ হাসিনার সরকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেননি। এখন সেনাপ্রধান হয়তো বলবেন যে সেদিন যদি গুলি চালানো হতো, 5ই আগস্ট অনেক মানুষের মৃত্যু ঘটত। সেনারা চাইলে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন এই পর্যায়ে পৌঁছাতো না। কারণ আন্দোলন যখন শেষ পর্যায়ে 2 আগস্ট কি 3 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আদালতে যাওয়া হয়েছিল, এই 3 আগস্টের আশপাশে, যে তাদের আন্দোলনে যেন পুলিশ গুলি না চালায় এই নির্দেশ আদালত দেখ। কিন্তু আদালত বলেছে না, আন্দোলনে পরিস্থিতি অনুযায়ী পুলিশ সেটা বিচার করবে, আদালত কোনো নির্দেশ দেবে না। তারা চেয়েছিল যে পুলিশ যেন গুলি না চালাতে পারে, কারণ তাদের পরিকল্পনায় ছিল যে কোনোভাবে ক্ষমতা দখল করবে তারা, একবারে জোর জবরদস্তি করে।
কিন্তু এই যে 3ই আগস্ট থেকে সেনাবাহিনীর যে ভূমিকা, তারা সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে চলে গিয়েছিল কিছু কিছু সেনা, এবং 5ই আগস্ট যে লং মার্চ টু ঢাকা, এটা তো ছিল 6ই আগস্ট, একদিন আগিয়ে নিল কেন তারা? কারণ সেনাদের প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, ইশারা পেয়েছিল তারা, তারপর তারা কিন্তু লং মার্চ টু ঢাকা প্রোগ্রাম করে। কিন্তু সেনা যদি সরকারকে রক্ষা করার, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সঠিক ব্যবস্থা নিত, তাহলে কিন্তু এই যে ছাত্রদের আন্দোলন 5ই আগস্ট ওই পর্যায়েই যেত না, ব্যাপক গুলি চালানোর পরিস্থিতি তৈরিই হতো না। কারণ 5ই আগস্ট যদি দেখি 12টা 12:30 পর্যন্ত রাস্তায় তেমন কোনো লোক ছিল না, কিন্তু যখন আন্দোলন করতে নেমেছে সৈন্য কোনো ব্যবস্থা নেয়নি, সেনারা, পুলিশ ছাড়া সেনারা কোনো ভূমিকাই নেয়নি আন্দোলনকে সেইভাবে করার জন্য, মানে যদি ধরি আমরা 3ই আগস্টের পর থেকে। কিন্তু সেনারা যদি সঠিক ভূমিকা রাখত, তাহলে কিন্তু যে 5ই আগস্টের যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর্যায়েই যেত না। এর দায় কি প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি এড়িয়ে যেতে পারবেন? ডক্টর ইউনূস সাহেব, আপনি যে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে অস্থির করলেন, বাংলাদেশের মতো একটি দেশকে এইভাবে তছনছ করে দিলেন, আজকে আইন নেই, শৃঙ্খলা নেই, জনগণের নিরাপত্তা নেই, একের পর এক বিনা বিচারে মব জাস্টিস হয়ে মৃত্যু ঘটছে মানুষের, এর দায়িত্ব আপনি সামলাতে পারবেন তো? যেদিন জনগণ আপনার বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়াবে, আওয়ামী লীগ নেতা কর্মী সহ বাংলাদেশের জনগণ, সেদিন পালিয়ে বাঁচতে পারবেন? আপনি পালানোর পথ পাবেন? আপনি তো সুদ আসলের হিসাব ভালোই বোঝেন, সুদের ব্যবসা করেছেন, আপনি যা যা করছেন তার সুদ আসল আপনি গ্রহণ করতে পারবেন তো? মানুষ কিন্তু ইতিহাসে রবার্ট ক্লাইভকে ভুলে যায়নি। রবার্ট ক্লাইভের শেষ পরিণতি কি হয়েছে ইতিহাস আপনি জানেন, এখানে বলে আর আমি সময় নষ্ট করছি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, একটা কথাই বলবো, মীর জাফর আলী খাঁ এই নামটি কিন্তু খারাপ নয়, ভালো নাম, কিন্তু তিনি যে কর্মকাণ্ড করেছিলেন নবাবের সঙ্গে, যার ফলে এই মীর জাফর আলী খাঁ নামটিও আর কেউ রাখেন না। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে খালি ইতিহাসের এই ঘটনাটা একটু খেয়াল করতে বলবো। আপনাকে যে শেখ হাসিনা সেনাপ্রধান করেছেন, আপনার চাইতে সিনিয়র, আপনার চাইতে বুদ্ধিমান মানুষ কি ছিলেন না? কিন্তু আপনাকে বিশ্বাস করেছিলেন উনি ভেবেছিলেন শেখ হাসিনা যে আপনি উনার বিশ্বস্ত, তাই অনেক সিনিয়রকে টপকে, যোগ্য মানুষকে টপকেও আপনাকে ওই জায়গায় এনেছিলেন। আপনি কিন্তু একেবারে যোগ্যতার বলেই পেয়ে গিয়েছিলেন, এমনটা কি আপনার চাইতে সিনিয়র কেউ ছিল না? আপনার চাইতে বুদ্ধিমান কেউ ছিলেন না? একবার ভেবে দেখুন তো। বাংলাদেশের আজকে যা করছেন করে যান, ক্ষমতা আছে, আর্মি আছে আপনার হাতে, ডক্টর ইউনূস এখন ক্ষমতার চেয়ারে বসেছেন, যা করছেন করে যান, কিন্তু বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে কি চোখে দেখবে? খন্দকার মুস্তাক, তিনিও চেয়েছিলেন মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে, মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি মুছে ফেলতে, জয় বাংলাকে বাতিল করে দিতে চেয়েছিলেন। পেরেছেন কি? রবার্ট ক্লাইভকে মানুষ যেভাবে স্মরণ করে বাঙালিরা, সেইভাবে কাকে স্মরণ করবে জানেন ডক্টর ইউনূস সাহেব? একবার ভেবে দেখবেন। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে মানুষ ইতিহাসে কিভাবে স্মরণ করবে জানেন? বাংলাদেশের ইতিহাসে পরবর্তীকালে আজ আপনি যা খুশি করে যান, আজকে সুন্দর বাংলাদেশটা নষ্ট করার জন্য দায় ওয়াকারুজ্জামান সাহেব আপনার নেই? একবার ভেবে দেখুন তো। শুধুমাত্র আপনি চাইলে বাংলাদেশটা আজকে এই জায়গায় পৌঁছাতো না। আন্দোলন এর আগেও হয়েছে, এর চাইতে বড় বড় আন্দোলন হয়েছে বাংলাদেশে। একটা বাংলাদেশে গণতান্ত্রিক সাংবিধানিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আচ্ছা, যদি শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হতো, আপনি তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আপনি তো বলেছিলেন
এই সাংবাদিক সম্মেলন করে যে এখন থেকে বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা, তাদের দায়িত্ব, জান মালের দায়িত্ব আপনি নিচ্ছেন, নিতে পেরেছেন? বাংলাদেশের মানুষের জান মাল, তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে পেরেছেন? আপনি তো পারতেন একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন কমিশন করে দ্রুত নির্বাচন করে দিতে, সমস্ত রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করে যে একেবারে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন করে দিতে। ওয়াকারুজ্জামান সাহেব, গণতান্ত্রিক একটা সরকার এসে দেশ চালাতো, আপনি তো সেটা করেননি। আপনি এই অবৈধ সরকারের পেছন থেকে ক্ষমতা ভোগ করতে চাইছেন। কিন্তু যেদিন ইতিহাস, যেদিন এই পরিস্থিতির বদল হবে, পরিবেশ পরিস্থিতি, কোনো বেআইনি দখলদারি সরকার দীর্ঘস্থায়ী হয় না, এটাও হবে না। কিন্তু সেদিন ইতিহাস আপনাদেরকে কিভাবে মনে রাখবে ওয়াকারুজ্জামান সাহেব, ইউনূস সাহেব, একটু ভেবে দেখবেন। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো, ভদ্র, একজন দক্ষ সৎ মানুষ হিসেবেই ভাবতেন। কিন্তু আপনার যে কর্মকাণ্ড বর্তমানের, সেটা কিন্তু মানুষকে নতুনভাবে ভাবতে শুরু করেছে, ভাবাতে শুরু করেছে। ডক্টর ইউনূস সাহেব অনেক মেটিকুলাস ডিজাইন করেছেন। এই মেটিকুলাস ডিজাইনের শেষ কি, কোন জায়গায়, সেটাও কিন্তু আপনি সুদে আসলে বুঝতে পারবেন একটা সময়। কারণ ইতিহাস সাক্ষী দেয় প্রত্যেকটা ঘটনার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা আজ অথবা কাল। সেই প্রতিক্রিয়া সুদ সমেত নিতে পারবেন তো ইউনূস সাহেব? ওয়াকারুজ্জামান সাহেব, আপনি যা করেছেন, বাংলাদেশটাকে এই নষ্ট হতে দিতে আটকাতে পারতেন একমাত্র আপনি। শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, ভুল ছিল, ত্রুটি ছিল। আপনি কেন শেখ হাসিনা ম্যাডাম পদত্যাগের পর আপনি একটা গণতান্ত্রিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড করে একটা নির্বাচন করে দিতে পারতেন না? একটা সুন্দর বাংলাদেশের জন্য গণতান্ত্রিক সরকার আসতো। আজকে জনগণের নিরাপত্তা নেই কেন ইউনূস সাহেব? একটু ভেবে দেখবেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। ইউনূস সাহেব, আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান। একটা সময় আপনার হয়ে আমি অনেক কথা বলেছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি একজন ভালো মানুষ, ভদ্র মানুষ হিসেবেই মানুষ আপনাকে ভাবতেন, কিন্তু এখন অন্য রকম ভাবছে মানুষ। এটা আমার কথা নয়, বাংলাদেশের মানুষ ভাবছে। বাকি আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। আর আবার অনুরোধ রইল, আমার ভিডিও যারা দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।